নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পারছো আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করেছি দশম শ্রেণীর স্বদেশ পরিচয় ও পরিবেশ জীবন মুখোপাধ্যায়। তো দেখো, এই বইটা সলভের জন্য আমাকে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ স্যার বইটা সলভ করে দিন। আমি বলছি ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য তোমাদের সঙ্গে থাকবে। আর প্লিজ যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছ এবার আমি তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায়টা সম্পূর্ণরূপে সলভ করে দেবো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি এই অধ্যায়টা সলভ করে দিন। তো দেখো, তাদের জন্য কিন্তু ফটাফট করে আমি নিয়ে আসছি, হাজির হয়েছি সলভ পেপার নিয়ে। আরে বাবা টেনশন নেই, আছি তো আমি, ঠিক আছে। দেখো, একটা কথা বলছি আমি তোমাদের, এখানে যে প্রশ্নগুলো আছে যেমন সাঁওতাল বিদ্রোহ এলাকা, চুয়ার বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের এলাকা, বারাসাত বিদ্রোহ, এগুলোকে দেখো স্ক্রিনে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। দেখতে পাচ্ছ তো? তো দেখো, তোমাদের যে ম্যাপ পয়েন্টিংয়ের কথা বলেছিল সেই ম্যাপ পয়েন্টিংটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছ যে নীল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, চুয়ারমুন্ডা বিদ্রোহ, এটা ফরাজি আন্দোলন, দেখো খুব ভীর বিদ্রোহ। দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে, এটা দেখে নাও। ওকে, দেখেছো তোমরা? দেখে নাও ভালো করে, পারলে একটা স্ক্রিনশট মারতে পারো, কোনো সমস্যা নেই। এবং তারপরে দেখো এখানে যে এটাও দেখে নাও, এটাও খুব ইম্পর্টেন্ট আছে। যেমন নীল বিদ্রোহ এলাকা 2.41, এটা নীল বিদ্রোহ এলাকা, ঠিক আছে। তারপরে কোল বিদ্রোহ এলাকা এটা, তারপরে হচ্ছে মহাবিদ্রোহ এলাকা এটা। মহাবিদ্রোহের অন্যতম আছে দিল্লি, এটা হবে কানপুর, ঠিক আছে। এগুলো দেখে নাও, ঠিক আছে। আর একবার তুলে ধরছি তোমাদের সামনে, দেখতে পাচ্ছ? যাই হোক, তোমাদের আজকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করে দেওয়া হচ্ছে, দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা। একের প্রশ্ন, ভারতের প্রথম নীলকর হলেন? অ্যান্সার হবে সির অ্যান্সার লুই বোনার্ড। ভারতের প্রথম নীলকর কে হলেন? লুই বোনার্ড হবে। দুই থেকে প্রশ্ন, নীল চাষিদের পক্ষে আন্দোলন নামে? অ্যান্সার হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নীল চাষিদের পক্ষে আন্দোলন নামে? অ্যান্সার হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তিন থেকে প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে? তোমরা জানো 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে 3টি স্তরে। চার থেকে প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল? তোমরা জানো কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল রাঁচিতে। কোথায়? রাঁচিতে। এবার এই দিকে চলে আসে পাঁচের প্রশ্ন, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়? তোমরা জানো যে ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় কিন্তু কত সালে বলো তো? 1865 সালে। ছয় থেকে প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? তোমরা জানো তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। সাতের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন? অ্যান্সার হবে দেবী চৌধুরানী। সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা কে ছিলেন? দেবী চৌধুরানী। আটের প্রশ্ন, দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল? তোমরা জানো দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল কিন্তু ব্রিটিশ সরকার। দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল কারা? ব্রিটিশ সরকার। এবার দেখো শূন্যস্থান পূরণ ফটাফট করে সলভ করে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তাদের আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। আমাদের পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয়? তোমরা জানো ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয় 1908 সালে। ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয় কত সালে? 1908 সালে। দুই থেকে প্রশ্ন, বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন? অ্যান্সার হবে আব্দুল ওহাবা। বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন? অ্যান্সার হবে আব্দুল ওহাবা। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করছি। শূন্যস্থান 3 থেকে প্রশ্ন, ওহাবি বলতে বোঝানো হয়েছে? তোমরা জানো ওহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। আর ফরাদি শব্দের অর্থ কি? ফরাদি শব্দের অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য বা ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। এখানে বলেছে ওহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ। চলো পরের প্রশ্ন, 4 থেকে প্রশ্ন, ড্যাশ ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা? অ্যান্সার কি হবে? তিতুমির। ড্যাশ ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা? অ্যান্সার হবে তিতুমির। 5 প্রশ্ন কি বলেছে দেখো, সুইমুন্ডা ছিলেন? তোমরা জানো সুইমুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা। সুইমুন্ডা কে ছিলেন? কোল বিদ্রোহের নেতা ছিলেন। এবার আমি তোমাদের কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভে মিলাবো। হিন্দু পেট্রিয়ট হবে কি বলতো? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু পেট্রিয়ট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নীলদর্পণ কী হবে? দীনবন্ধু মিত্র। তত্ত্ববোধিনী পত্রিকা অক্ষয় কুমার দত্ত। রামরতন মল্লিক বাংলার নানা সাহেব। দেবী চৌধুরানী হবে কেবে? সন্ন্যাসী বিদ্রোহ। এটা 3, এটা 4, এটা 5, এটা 2, এটা 1, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। ওকে, এইবার দেখো এই দেখো প্রশ্নগুলো চলে আসে, ভয়ের কোনো কারণে আছি তোমরা দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি সত্য মিথ্যা নির্ণয় করো। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম।
তো দেখো এটা ভুল আছে, এটা ভুল আছে। 2 দাগের প্রশ্ন, ঝুম চাষ অরণ্য নির্ভর মানুষের এক প্রকার কৃষি পদ্ধতি। ঠিকই বলেছে, এরা এই ঝুম চাষ পদ্ধতির মাধ্যমে তারা কিন্তু নির্ভর করে, কৃষির উপর নির্ভর করে, তাদের খাদ্যশস্যের উপর নির্ভর করে। ঠিক আছে। 3 দাগের প্রশ্ন, নীল চাষের সঙ্গে বেয়ালাকা চাষ যুক্ত ছিল। নীল চাষের সঙ্গে বেয়ালাকা চাষ যুক্ত ছিল, এটা ঠিক আছে। 4 দাগের প্রশ্ন, জেমস লং নীল বিদ্রোহের চাষিদের সমর্থন জানায়। জেমস লং নীল বিদ্রোহের চাষিদের সমর্থন জানান, এটা কে, সেটা ঠিক আছে। 5 প্রশ্ন, ফরাজি বিদ্রোহ ছিল মূলত জমিদারদের বিদ্রোহ। তো দেখো এটা ভুল আছে, ফরাজি বিদ্রোহ ছিল মূলত জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ, এটা ভুল আছে। এবার যাই হোক, এইগুলো সলভ করে দেওয়ার পর এবার তোমাদের যেটা সলভ করে দিচ্ছি, দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। একটুখানি জুমটা একটুখানি কেটে নিই, না মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাঁওতাল বিদ্রোহ, এখানে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সব থেকে মানানসই লেখো। 1 প্রশ্ন বলেছে বিবৃতি 1, সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত কৃষক বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত কৃষক বিদ্রোহ, অ্যান্সার হবে ব্যাখ্যা 1। সাঁওতাল উপজাতি এই বিদ্রোহ শুরু করলেও ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দরিদ্র কৃষক শ্রমজীবী মানুষের সংবদ্ধভাবে বিদ্রোহ। চলো পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন কী বলেছে, 1860 সালের সেপ্টেম্বর মাসে দীনবন্ধু মিত্রের নির্দর্পণ নাটক প্রকাশিত হলো। এই নাটকের মূল বিষয় কী ছিল? ব্যাখ্যায় 1 হবে, নীলকরদের অত্যাচারের সোনার বাংলা কীভাবে শ্মশানে পরিণত হচ্ছে তার মর্মন্তুদ চিত্র। ঠিক আছে, ব্যাখ্যা 1 হবে। এইবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে ফটাফট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নে 1 দাগের প্রশ্ন, উলগুলান বলতে কী বোঝো? পেজ নম্বর 43 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 43, উলগুলান বলতে কী বোঝো? এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন বলেছে 2 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? তোমরা জানো 1860 সালে নীল কমিশন গঠিত হয়। পেজ নম্বর কত? পেজ নম্বর 52 দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ পেজ নম্বর 52, 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়, এখান থেকে শুরু করে এতটা। চলো আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, দামিনী কো কথার অর্থ কি? পেজ নম্বর 41। দামিনী কো কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। কত নম্বর পেজ? পেজ নম্বর 41। দেখতে পাচ্ছ পেজ নম্বর 41, ঠিক একটু নিচের দিকে চলে আসো, একটু নিচের দিকে বাবা, একটু নিচের দিকে। এই যে দেখো, দামিনী কো কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ, এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 4 দাগের প্রশ্ন, দিকু কাদের বলা হয়? পেজ নম্বর 40। দেখতে পাচ্ছ পেজ নম্বর 40, দিকু কাদের বলা হয় দেখাচ্ছি তোমাদের, দেখাবো সব দেখাবো। এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। চলো পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, ফরাজি শব্দের অর্থ কী? পেজ নম্বর 47। দেখতে পাচ্ছ পেজ নম্বর 47, তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। তো দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেওয়া হয়েছে। এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করাবো, মান 2, 1 দাগের প্রশ্ন, বিরসা মুন্ডা শিক্ষা সম্পর্কে কী জানো? পেজ নম্বর 43। দেখতে পাচ্ছি পেজ নম্বর 43, ঠিক কোথা থেকে লিখবে শর্টকাট বলে দিচ্ছি, কোথা থেকে কতটা লিখতে হবে। এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। তোমাকে এতটা না লিখলেও পারো, তুমি একটুখানি ছোটো করেও লিখতে পারো, ঠিক আছে, এতটাও লিখতে পারো, এতটাও লিখতে পারো, ছোটো আর একটু ছোটো করে লিখতে পারো। যদি শিক্ষাগত যোগ্যতা বলছে তো প্রাইমারি বিদ্যালয়ে ভর্তি হন, এই যে এখান থেকে দীক্ষা গ্রহণ করেন, এতটাও লিখতে পারো, একটু কাটছাট করে লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল? পেজ নম্বর 47। দেখো পেজ নম্বর 47, দেখো তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরের পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখবে। সত্যি কথা বলতে ফরাজি আন্দোলন প্রথম দিকে কিন্তু ধর্মীয় আন্দোলন ছিল, পরবর্তীকালে কিন্তু এটা কিন্তু ধর্মীয় আন্দোলনের পর্যায়ে যায়নি। এটা কিন্তু পরবর্তীকালে বেকার, চাষি, তাঁতি, ঠিক আছে, গরিব, প্রত্যেকটা মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, জমিদারদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য। সত্যি কথা বলতে ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন ছিল, এটা ঠিক, কিন্তু সেটা পরবর্তীকালে অন্য পর্যায়ে পর্যালোচিত হয়েছিল। একটু লাস্টের দিকে এটা লিখতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে কী বললাম। চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে দেখা যাক।
চলো 3 দাগের প্রশ্ন, নীলকর আর নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করতো? নীলকর আর নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করতো? পেজ নম্বর 49 থেকে 50 দেখতে পাচ্ছ। পেজ নম্বর 49 তোমরা যেটা লিখবে, দেখো একটু এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার পরের পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, এতটা লিখলেই হয়ে যাবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন বলেছে 4 দাগের প্রশ্ন, দুদু মিয়া স্মরণীয় কেন? পেজ নম্বর 48 দেখতে পাচ্ছ। পেজ নম্বর 48 দুদু মিয়া স্মরণীয় কেন? তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। এই কারণে তিনি স্মরণীয়। ঠিক আছে, কারণ তিনি অত্যাচারী জমিদার নীলকরদের কাছারি কুঠিতে আক্রমণ চালান। অর্থাৎ তিনি কিন্তু সাধারণ জনগণদের, সাধারণ লোকদের তিনি কিন্তু বাঁচানোর চেষ্টা করেছিলেন। সবসময় জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার, জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে তিনি প্রথম সব থেকে রুখে দাঁড়িয়েছিলেন। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী? পেজ নম্বর 50 দেখতে পাচ্ছ। পেজ নম্বর 50 এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহ ব্যর্থ হলো কেন? পেজ নম্বর 45 দেখতে পাচ্ছ। পেজ নম্বর 45 এখান থেকে শুরু করে এতটা লিখবে। যদিও ছোটো আছে, আরও বড়ো করে একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 7 দাগের প্রশ্ন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল? তো দেখো এটা স্ক্রিনে দেওয়া আছে, তোমরা লিখে নাও। বইতে আছে, একটু খুঁজতে হবে, স্ক্রিনে দেওয়া আছে, লিখেছ? চলো আমাদের পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল? পেজ নম্বর 39 থেকে 40 দেখতে পাচ্ছেন। পেজ নম্বর 39 চুয়াড় বিদ্রোহের গুরুত্ব। এক নম্বর, 2 নম্বর, 3 নম্বর পয়েন্টে লিখতে হবে এবং তার পরের পেজে এতটা লিখতে হবে। না এতটা লিখতে হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। দেখতে পাচ্ছি এবার আমি বিশ্লেষণধর্মী প্রশ্ন বিভাগ ঘ সলভ করবো। মান কিন্তু 4। 1 দাগের প্রশ্ন, রংপুর বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। পেজ নম্বর 40 দেখতে পাচ্ছি। পেজ নম্বর 40 দেখো তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে? তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহের কারণ কী ছিল? পেজ নম্বর 43 মানে 2 দাগের প্রশ্ন বলেছে 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মুন্ডা বিদ্রোহের কারণ কী? পেজ নম্বর 43 দেখতে পাচ্ছ। পেজ নম্বর 43 পেজ নম্বর 43 ঠিক আছে, কারণ মুন্ডা বিদ্রোহের কারণ। দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কী বললাম? এখান থেকে শুরু করে এতটা লিখবে। পেজ নম্বর কত? পেজ নম্বর 43। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? পেজ নম্বর 42 দেখতে পাচ্ছ। পেজ নম্বর 42 এই অঞ্চলের তারা মানে সাঁওতালরা, এই অঞ্চলের তারা মানে কি? এই অঞ্চলের সাঁওতালরা। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? পেজ নম্বর 39 দেখতে পাচ্ছ। পেজ নম্বর 39 পেজ নম্বরটা দেওয়া নেই। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। না, এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে। এতটা লিখলে হবে না, ব্যাস এতটা লিখবে। এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। এবার দেখো আমি মান 8 এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। 1 প্রশ্ন, 1855 থেকে 1856 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ, ফলাফল, চরিত্র সম্পর্কে যা জানা লেখো। পেজ নম্বর 41 থেকে 42 দেখতে পাচ্ছ। পেজ নম্বর 41 তোমরা যেটা লিখবে, দেখো তোমরা লিখবে এখান থেকে
এতটা লিখবে এবং তারপরের পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখবে, কারণ বিদ্রোহের সূচনাটা লিখবে, এতটা লিখবে, বিদ্রোহের চরিত্রটা লিখবে, ঠিক আছে, বিদ্রোহের ফলাফল গুরুত্ব লিখতে হবে, ঠিক আছে, ঠিক এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, যদি এটা বড় প্রশ্ন আছে। চলো পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, বাংলার অভাবী আন্দোলন সম্পর্কে কী জানো? পেজ নাম্বার 46। দেখো, বাংলার অভাবী বলতে তোমরা তিতুমিরের কথা উল্লেখ করবে। বাংলার একমাত্র তিতুমিরই ছিল, এখান থেকে শুরু করে পুরো এতটা লিখবে এবং তার সঙ্গে তিতুমিরের আন্দোলনের চরিত্রটাও লিখবে, ঠিক আছে? কী বললাম বুঝতে পারলে? এখান থেকে শুরু করে পুরোটা লিখবে, কাটছাট করতে হবে, ঠিক আছে? অনেকটা তো এতটা লেখা যায় না, পড়ে যতটুকু বুঝবে ততটা লিখবে, এখান থেকে এতটা লিখবে এবং তারপরের পেজে গিয়ে এটার গুরুত্বটাও লিখে দেবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, ফরাজি আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। পেজ নম্বর 47 থেকে 48। পেজ নম্বর 47 দেখো, ফরাজি আন্দোলন সম্পর্কে টিকা, দেখো একটা বড় আছে, ঠিক আছে? এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে, তারপরের পেজে গিয়ে এখান থেকে এতটা লিখতে হবে, এখান থেকে এতটা লিখতে হবে এবং গুরুত্ব লিখতে হবে এতটা। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো নেক্সট কোশ্চেন বলেছে 4 দাগের প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। পেজ নম্বর 49, 50, 52। কারণ ও ফলাফল, আচ্ছা দেখা যাক কত নম্বর পেজ আছে। 49 থেকে 50 আবার 52 দিয়েছি, ফটাফট করে তোমাদের অ্যান্সারটাগুলো দেখিয়ে দিচ্ছি আমি। পেজ নম্বর 49, নীল বিদ্রোহের কারণ থেকে তোমার এখান থেকে যে অত্যাচার করা হচ্ছে তারা তো নীল বিদ্রোহের মেইন কারণ ছিল, এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরের পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং আর নীল বিদ্রোহের কারণ এটা লিখলে সব থেকে ভালো হয়, বিদ্রোহের সূচনা, ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে? এখান থেকে শুরু করে এতটা লিখবে, এগুলো সব কারণের মধ্যে পড়ে, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, ঠিক আছে? এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরের পেজে গিয়ে 50 নম্বর পেজে গিয়ে ফলাফল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পয়েন্ট লিখবে, এতটা লিখে শেষ করবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত বিস্তারিতভাবে ব্যাখ্যাও করেছি। আমি তোমাদের পরের দিন চ্যাপ্টার 4 সলভ করে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যেভাবে সাপোর্ট করছো, যেভাবে ভালোবাসা দিয়েছো, এটাই সবথেকে বড় ব্যাপার। সবাই ভালো থাকবে, চ্যানেলটাকে যেভাবে সাবস্ক্রাইব করেছো এটাই সবথেকে আমার কাছে একটা বড় ব্যাপার।